একাধিকবার বিদ্যাধারা তাকে পরাস্ত করেন এবং সেই বিজয় স্মারক হিসাবে এইখানে উনি এই মহাদেবের মন্দিরটি প্রতিষ্ঠা করেন। আর মূর্তির গায়ে যে কারুকার্যটা আছে সেটা আমি একবার দেখাতে চাই। হেমবতী এতে প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং চন্দ্রদেবের উপর অত্যন্ত রুষ্ট হন। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি এই বিশ্বনাথ মন্দির এখানে নির্মাণ করা হয়েছিল 1002 থেকে 1003 খ্রিস্টাব্দের মধ্যে। তাহলে চলুন এই অপরূপ সুন্দর সৃষ্টিকলায় সজ্জিত খাজুরাহোকে আজ ঘুরে দেখি আপনাদেরকে সাথে নিয়ে। হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমি সম্পিতা আর আপনারা দেখছেন সম্পিতানু ব্লগস। আরও একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। আপনারা জানেন আমরা আছি ভারতবর্ষের হৃদয় মধ্যপ্রদেশে, আর এখন আমি দাঁড়িয়ে আছি সেই মধ্যপ্রদেশের মন্দিরের রানী বা মন্দির নগরী খাজুরাহোতে। আজ ঘুরে দেখব খাজুরাহো। খাজুরাহো যা সমস্ত পৃথিবীর মধ্যে বিখ্যাত তার অসাধারণ শিল্প, অসাধারণ ভাস্কর্য এবং সেই মধ্যযুগীয় মন্দির শৈলীর জন্য সেই নির্মাণ শৈলী এবং সেই সমস্ত মন্দির ঘুরে দেখার দিন আজ স্বপ্ন পূরণের দিন। তাই এই ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আর যদি আমাদের চ্যানেলে নতুন হন আর এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন আর সাথে থাকবেন। চলুন দেরি না করে শুরু করা যাক আজ খাজুরাহো ভ্রমণের নতুন আরেকটি গল্প। আজ 12ই অক্টোবর 2025 আর এখন সকাল 5:50। আমরা আমাদের ভোপালের যে হোটেল সুরিয়া থেকে চেক আউট করছি, কারণ 6:30টায় আমাদের ভোপাল থেকে খাজুরাহো যাওয়ার ট্রেন আছে 22163 কুর্জ মেহমানা এক্সপ্রেস ধরে আমরা সোজা চলে যাব ভোপাল থেকে খাজুরাহো। আর আপনাদের সাথে আবার দেখা হচ্ছে খাজুরাহোতে গিয়ে। আমরা চলে এসেছি স্টেশনে আর উঠে পড়েছি ট্রেনে। নির্দিষ্ট সিটে লাগেজ রেখে এখন একটু ওয়েট করছি, কারণ এখন 6:15 বাজে। 6:30টায় এই ট্রেনটা ছাড়বে আর আমাদের পৌঁছতে সময় লাগবে ওই প্রায় 6.5 ঘন্টা মতন। 12:55 টাইম খাজুরাহোতে। দুটো ক্যাটাগরির টিকিট আছে এখানে, টিকিটের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে দিলাম। ঘড়িতে সময় ঠিক 1:05। 367 কিলোমিটার যাত্রাপথ অতিক্রম করে ভোপাল থেকে আমরা এসে পৌঁছলাম মধ্যপ্রদেশের মন্দিরের রানী বা মন্দিরের শহর খাজুরাহোতে। ট্রেনটা খুব ভালো এসেছে, কিন্তু যেহেতু অনেক ভোরে উঠেছিলাম তাই ট্রেনের ভিতরের বা যাত্রাপথে সেরকম কোনো আর ভিডিও করা হয়নি। যাত্রাপথটাও খুব সিনিক, ট্রেনটিও খুব ভালো এবং একদম ঠিকঠাক সময়ে চলে এসছে। যে স্টেশনে আমরা এসেছি প্ল্যাটফর্ম নাম্বার 3, সেখান থেকে আমাদেরকে প্ল্যাটফর্ম নাম্বার 1-এর দিকে যেতে হবে। ওখান থেকে বাইরে বেরিয়ে তারপরে আমরা এখান থেকে খাজুরাহোয়ে থাকার যে জায়গা সেখানে যাব। এই স্টেশনের আশেপাশে কিন্তু কোনো থাকার জায়গা নেই, মোটামুটি মন্দিরের কাছে অনেক হোটেল আছে এবং সেটা কিন্তু এই স্টেশন থেকে দূরত্ব প্রায় 8 কিলোমিটার পড়বে। তাই চলুন তাড়াতাড়ি এবার হোটেলের দিকে যাওয়া যাক। খাজুরাহো স্টেশন থেকে বাইরে বেরিয়ে এখানে প্রচুর 4 চাকা, অটো, টোটো সমস্ত রয়েছে। শেয়ারে গেলে মোটামুটি 20 টাকা করে মাথা পিছু ভাড়া পড়বে। আর যেহেতু লাগেজ ফাগেজ রয়েছে সেই জন্য রিজার্ভেশন করে যাওয়াই ভালো। অটোতে রিজার্ভ করে যাওয়ার জন্য ভাড়া পড়ছিল 100 টাকা। আমি জানি না এই গাড়িটা মানে এই গাড়িটা সাদা গাড়িটা বললো রিজার্ভেশনে 50 টাকায় নিয়ে যাবে। মানে গেলে বুঝতে পারবো এটা আদৌ সত্যি না মিথ্যা। আমি বারবার জিজ্ঞেস করলাম 50 টাকাই তো, বললো হ্যাঁ। তো যাই হোক, এখন মোটামুটি এই গাড়িতে করে খাজুরাহোর দিকে যাত্রা করব। এখানে লাগেজ রেখে দিয়েছি, চলুন যাওয়া যাক খাজুরাহোর দিকে। কলকাতা থেকে খাজুরাহোতে আসার সরাসরি কোনো ট্রেন না থাকলেও কলকাতা থেকে মাহোবা জাংশন পর্যন্ত আপনারা চলে গিয়ে সেখান থেকে কানেক্টিং ট্রেন ধরে খুব সহজেই পৌঁছে যেতে পারেন খাজুরাহোতে। পার্কিং এর 20 টাকা এবং এসি চার্জ মিলিয়ে এই গাড়িতে আমাদের দিতে হয়েছিল 100 টাকা। ড্রাইভারের ফোন নাম্বার দেওয়া থাকলো, চাইলে আপনারা যোগাযোগ করে নিতে পারেন। মধ্যপ্রদেশের অন্যান্য জায়গার মতো এখানেও কিন্তু আমরা হোটেল বুক করে আসিনি। ড্রাইভার দাদাই আমাদেরকে মূল মন্দির থেকে মাত্র 150 মিটার দূরে একেবারে খাজুরাহো মার্কেটের উপর সন্ধান দিয়েছিলেন এই হোটেলটির।
খাজুরাহো মেন মার্কেটের একেবারে উপরে মাতঙ্গেশ্বর মন্দিরের 100 মিটারের মধ্যে এন্ট্রি গেট থেকে 100-150 মিটারের মধ্যে খুব সুন্দর একটা হোটেলে এখন আমরা চেক ইন করেছি, হোটেল বুদ্ধা প্যালেস। যদিও এই হোটেলে কিন্তু আমরা আগে থেকে বুকিং করে আসিনি, এখানে এসে দেখে পছন্দ করে কথা বলে তবেই এখানে মানে চেক ইন করলাম। এটা হচ্ছে হোটেলের রিসেপশন এরিয়া, আর চারপাশের এরিয়াটা তো আমি পরে ঘুরে দেখাবো। এখন চলুন রুমটায় গিয়ে আমার রুমটা আগে দেখে ফেলি ঝটপট করে, তারপর তো হোটেলে দুদিন আছি, কি খাচ্ছি কি করছি হোটেলের ভিতর সব কিছুই আপনাদেরকে দেখাতে থাকবো। এই হলো খাজুরাহোতে আমার রুম নাম্বার 110। এই রুমগুলো কিন্তু এই হোটেলের প্রত্যেকটাই, আমি 3টে রুম দেখলাম, খুবই ভালো। 2টো ক্যাটাগরির রুম আছে। আমি যে রুমটা নিয়েছি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিলাক্স রুম, এর থেকেও বড় একটা স্পেসিয়াস রুম আছে, তবে আমার জন্য এটাই এনাফ। এই বিছানা, এইখানে একটা সেন্টার টেবিল, 2টো চেয়ার, এই হচ্ছে টিভি, উল্টো দিকে এখানে খুব সুন্দর ড্রেসিং টেবিল, চেয়ার, তার পাশে একটা ওয়ার্ড্রব আছে। ঘরটা খুব সুন্দরভাবে ডেকোরেট করা, মানে ওয়াল পেন্টিং, ফল সিলিং, কিছু স্টিকারিং করে খুব সুন্দর করেছে ঘরটাকে। আচ্ছা, এসি তো আছেই, এসি ছাড়া এখানে সম্ভব না, কারণ মারাত্মক গরম। আজ অবধি আমরা যে কটা জায়গা ঘুরলাম মধ্যপ্রদেশের, এত গরম কোথাও পাইনি। তবে এই ঘরটার আরেকটা কি, এই ব্যালকানিটা রয়েছে একদম মার্কেটের ওপরে, মাতঙ্গেশ্বর মন্দির থেকে এত কাছে। এই ব্যালকানি দিয়ে কিন্তু আপনি রাস্তার ভিউ পাবেন। এখানে সামনে দেখুন এই গাড়ি পার্কিংয়ের জায়গাটা রয়েছে, আর এইখান থেকে বাঁদিকে এই 100 মিটার মতো গেলেই মন্দির, একদম ফ্রন্ট ভিউ। চলুন এবার বাথরুমটা দেখাই। বাথরুমটা হচ্ছে এইটা, এইদিকে বেসিন রয়েছে, তার সাথে ওদিকে শাওয়ার রয়েছে, আর এখানে কিন্তু সোলারে যেহেতু গরম জল 24 ঘন্টায় আপনি গরম জল পাবেন। আর কোমরটা এরকম সেপারেট করা রয়েছে, এক্সস্টার ফ্যান রয়েছে, টাওয়েল, শ্যাম্পু, সাবান সবই দিয়েছে। সব মিলিয়ে বেশ ভালো লাগছে আমার কাছে এই হোটেলটা। এই রুমটার ভাড়া সিজনে আসলে মোটামুটি ওই 1800 থেকে 2000-এর মধ্যে পড়বে। আমরা যেহেতু ভিডিও বানাচ্ছি সেজন্য আমাদেরকে খানিকটা ডিসকাউন্ট দিয়েছেন। তবে আমার ওভারঅল এক্সপিরিয়েন্স কীরকম হয় সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। রেস্টুরেন্ট এরিয়া আছে, ওখান থেকেই আজকে লাঞ্চ সেরে নেব। আজকে আর কোথাও বেরোবো না, রেস্ট নেব, আবার আগামীকাল খাজুরাহো ভ্রমণ করতে বেরোবো, এবং সেই সব গল্প থাকবে এই ভিডিওতে। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। গুড মর্নিং ফ্রম খাজুরাহো। আজ 13ই অক্টোবর 2025, ঘড়িতে সময় এখন 8টা 50। বেরিয়ে গেছি আমাদের খাজুরাহোর হোটেল বুদ্ধা প্যালেস থেকে ব্রেকফাস্ট সেরে। একদম এখান থেকে 200 মিটার মতন এগিয়ে গেলেই আমাদের মন্দিরের যে মেন এন্ট্রি গেট সেদিকে চলে যাওয়া যাবে। তো এখন আমরা সেদিকেই যাচ্ছি। আমরা ওয়েস্টার্ন গ্রুপের যে মন্দিরগুলি আছে সেই মন্দিরের দরজা দিয়ে প্রবেশ করেছি। মূলত এইখানে মন্দিরগুলি 3টি ভাগে বিভক্ত, পশ্চিম, পূর্ব এবং দক্ষিণ। গ্রুপে এই মন্দিরগুলি আলাদা আলাদাভাবে রয়েছে, তবে খাজুরাহের যে মেইন মন্দিরগুলি বা সবথেকে উল্লেখযোগ্য মন্দিরগুলি সেগুলো কিন্তু সবই ওয়েস্টার্ন মন্দিরে রয়েছে। মধ্যযুগে ভারতবর্ষে এই মন্দিরগুলি তৈরি করেছিল চান্দিলা রাজবংশের রাজারা। মোটামুটি 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি হয়েছিল এই মন্দিরগুলি, এবং সমস্ত মন্দিরগুলি নির্মাণ করতে সময় লেগেছিল প্রায় 100 বছর। এবং এই মন্দিরগুলি, এই পুরো টোটাল মন্দির চত্বরে 85টা মন্দির নির্মাণ করা হয়েছিল, যার মধ্যে এখন ওই 22টা মতন মন্দির রয়েছে। তার মধ্যে বেশিরভাগই মানে 8টা বিষ্ণু মন্দির, 6টা শিবের মন্দির, একটি সূর্যের মন্দির, একটি গণেশের মন্দির এবং 3টি জৈন মন্দির রয়েছে। তো আমার পিছনে যে লেকটি দেখা যাচ্ছে এটা হচ্ছে শিবসাগর লেক। এটা হচ্ছে এই খাজুরাহের একটি মাত্র লেক, এবং এই লেকের পাশ থেকেই আমরা পুরো মন্দির চত্বরে প্রবেশ করছি। এখানে প্রবেশ করতে গেলে টিকিট কাটতে হবে, আগে আমরা টিকিট কেটে নেব, তারপরে ভিতরে ঢুকে সমস্ত মন্দির সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানাবো। এখানে দাঁড়িয়ে কিন্তু অনেকগুলি মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। প্রত্যেকটি মন্দিরের কাছে যাব, সেই মন্দিরের ইতিহাস এবং তার আর্কিটেকচার নিয়ে বিস্তারিতভাবে জানাবো। খাজুরাহো মন্দির প্রাঙ্গণে প্রবেশের আগে এখানে গাইডের তালিকাটি দিয়ে দিলাম। আপনাদের পছন্দ মতো গাইড কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, অনলাইন টিকিট কেটে আমরা ভেতরে চলে এসেছি। 35 টাকা করে টিকিট মূল্য পড়লো। আর এইখানে যে ক্যামেরার মানে স্ট্যান্ড রয়েছে সেই স্ট্যান্ড এখানে জমা দিয়ে দিলাম। আর খাবার, কিছু শুকনো খাবার আমার ব্যাগে ছিল, সেগুলো এখানে জমা দিয়ে দিলাম। আমার নাম এখানে লিখে দিয়েছি। এখান থেকে যখন এক্সিট করে যাব, তারপর এখানে এসে এই কাউন্টার থেকেই আবার আমাকে নিতে হবে, মানে এক্সিট গেটটা অন্যদিকে, সেখান থেকে আবার এখানে আসতে হবে, এসে এটাকে আমায় কালেক্ট করতে হবে। আচ্ছা, এন্ট্রি করবার পরেই এখান থেকে এরকম টোটো রয়েছে, 5 টাকা করে মাথা পিছু টোটো ভাড়া দিয়ে আমরা এখানে যে মেইন গেট সেই অবধি চলে যাব। এখান থেকে কিতনা দূর হ্যাঁ ভাইয়া?
900 মিটার, মানে প্রায় 1 কিলোমিটারের কাছাকাছি। ঠিক হ্যাঁ। মেন এন্ট্রি গেট থেকে প্রবেশ করবার সময় এখানে কিন্তু আমার অ্যাকশন ক্যামেরার জন্য 25 টাকা করে টিকিট করাতে হলো, যেটা করাতে হয় আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সমস্ত জায়গায়। স্টিল ক্যামেরার জন্য কোনো ফিজ লাগছে না, আর ট্রাইপড বা কোনো স্ট্যান্ড নিয়ে কিন্তু এখানে প্রবেশ করা যাবে না। আমি এখন দাঁড়িয়ে আছি পশ্চিম গোষ্ঠীর সবচাইতে বড় মন্দির কান্দারীয় মহাদেব মন্দিরে। এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল 1005 খ্রিস্টাব্দে এবং প্রতিষ্ঠা করেছিলেন বুন্দেলখণ্ডের মহারাজা বিদ্যাধারা। গজনীর সুলতান মামুদ এই বিদ্যাধারাকে বারবার আক্রমণ করেন এবং একাধিকবার বিদ্যাধারা তাকে পরাস্ত করেন এবং সেই বিজয় স্মারক হিসাবে এইখানে উনি এই মহাদেবের মন্দিরটি প্রতিষ্ঠা করেন, যার নাম দেওয়া হয় কান্দারীয় মহাদেব মন্দির। লর্ড কানিংহামের এই সমস্ত মন্দির সম্পর্কে যেহেতু ভীষণ আগ্রহ ছিল, তাই উনি গুণে দেখেছিলেন এই মন্দিরের বাইরে মূর্তির সংখ্যা 646টি এবং ভিতরে এর মূর্তির সংখ্যা হলো 246টি। এবং মনে করা হয় যে এই পশ্চিম গোষ্ঠীর বা খাজুরাহোতে যতগুলি মন্দির আছে তার মধ্যে সবথেকে বেশি এই মন্দিরের গায়েই মিথুন মূর্তি রয়েছে এবং এই মন্দিরটি সবচাইতে জাঁকজমকপূর্ণ। এই মন্দিরের সাথেই লাগোয়া রয়েছে জগদম্বা মন্দির এবং এই মন্দিরটিকে যদি আপনি বাইরে থেকে সামনাসামনি দেখেন তাহলে কিন্তু মানুষের শরীরের সঙ্গেও এই মন্দিরকে অনেকে তুলনা করেছেন। এই প্রত্যেকটি মন্দির পঞ্চায়তন শৈলীতে নির্মাণ করা হয়েছে এবং সেই পঞ্চায়তন শৈলীটি ঠিক কী সেটি আমি বলবো মন্দিরে যখন আমরা প্রবেশ করব সেই সময়। এই যে প্রত্যেকটি মন্দির, এই মন্দিরের এই যে প্ল্যাটফর্মগুলি, এগুলো কিন্তু প্রত্যেকটাই গ্রানাইট পাথর দিয়ে তৈরি করা হয়েছে। সেই জন্য 1000 বছরেরও বেশি পুরাতন হওয়া সত্ত্বেও তার একটুও স্থানচ্যুতি ঘটেনি বা সেরকমভাবে ভেঙেও যায়নি। আর মন্দিরগুলি এবং ভেতরের যে দেবতা মূর্তিগুলি রয়েছে সেগুলি কিন্তু সবটাই স্যান্ডস্টোনে তৈরি করা হয়েছে এবং এই স্যান্ডস্টোন আনা হয়েছিল পাটনা থেকে। এবং কেন স্যান্ডস্টোনে তৈরি করা হয়েছে তার কারণ স্যান্ডস্টোনের ওপরেই সবচাইতে ভালো খোদাই করা যায় এবং তার উপরে সুন্দর সূক্ষ্ম কারুকার্যগুলিকে ফুটিয়ে তোলা যায়, সেই কারণে। এবার আমরা চলে এসেছি মন্দির গাত্রের একেবারে কারুকার্যগুলির গায়ে। এখানে প্রত্যেকটি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা কারুকার্য করা আছে। এখানে কিন্তু কখনোই একটা মূর্তির সঙ্গে তার পাশের মূর্তির কোনো মিল নেই। প্রত্যেকটি এক একটি অভিব্যক্তি, সাধারণ মানুষের জীবন, তাদের দৈনন্দিন কার্যকলাপ, তাদের ইমোশন, তাদের সমস্ত কিছু আবেগ, অনুভূতি, প্রেম, ভালোবাসা, রাগ সব কিছুকে প্রকাশ করছে। এগুলি প্রত্যেকটি দেখতে সময় নিয়ে প্রচুর সময় লাগবে এবং অসাধারণ একটা অনুভূতি হবে। আমাদের ভারতবর্ষ, আমাদের মধ্যযুগীয় স্থাপত্য একসময় উন্নতির কোন শিখরে পৌঁছে গিয়েছিল এটা দেখলে তার সম্যক ধারণা তৈরি করা যায়। এই পঞ্চায়তন শৈলীর মন্দিরগুলি 5টি ভাগে বিভক্ত, মানে দেবতা অবধি পৌঁছতে গেলে আপনাদেরকে 5টি পথ অতিক্রম করে আসতে হবে। প্রথম হচ্ছে অর্ধমণ্ডপ, তারপরে হচ্ছে মণ্ডপ এবং মণ্ডপ অতিক্রম করবার পরেই যেখানে আমরা প্রবেশ করছি এটি হচ্ছে মহামণ্ডপ। মহামণ্ডপের পরে রয়েছে অন্তরাল এবং তারপর গর্ভগৃহে দেবতা প্রতিষ্ঠিত রয়েছেন। কান্দারীয় মহাদেব দর্শন করে এলাম, অসাধারণ সুন্দর অনুভূতি। এবং আমি এখন দাঁড়িয়ে আছি এই মন্দিরের মহামণ্ডপে। এই মহামণ্ডপ থেকে যদি শিবলিঙ্গটা দেখা যায়, সাদা পাথরের শিবলিঙ্গ, এত সুন্দর ন্যাচারাল লাইট গিয়ে পড়েছে ডিরেক্ট শিবলিঙ্গের ওপর। এখানে কিন্তু কোনো লাইটের ব্যবস্থা নেই, কিন্তু সেই সময়ের ইঞ্জিনিয়ারিং এতটাই উন্নত ছিল যে দুদিক থেকে এই যে জানলা করা আছে, এই লাইট এখান থেকে রিফ্লেক্ট করে ডিরেক্ট গিয়ে পড়ছে মহাদেবের একেবারে শিবলিঙ্গের ওপরে, যার জন্য পরিষ্কার এখান থেকে দৃশ্যমান হচ্ছে শিবলিঙ্গটি। অসম্ভব সুন্দর ভেতরটা। এই মন্দিরে যেমন আমরা পরিক্রম করছি তেমন সব মন্দিরে কিন্তু এরকমভাবে পরিক্রমণ করা যায় না। যে সমস্ত মন্দির পরিক্রমণ করা যায় তাদেরকে বলা হয় সান্ধার,
আর যে মন্দিরগুলি পরিক্রমণ করা যায় না সেগুলি হলো নিরন্ধার। এই মন্দিরের উপরের কারুকার্যটা দেখুন কতটা সূক্ষ্ম কারুকার্য করা হয়েছে, এবং মন্দিরে প্রবেশের সময় দুদিকে দুটি হাতির মুখ করা হয়েছে, সেখান থেকে হাতির যে সুরগুলিকে নিয়ে আসা হয়েছে, হাতির সুরের ওপরেও কিন্তু অসম্ভব সুন্দর কারুকার্য করা রয়েছে। এই একই প্ল্যাটফর্মে রয়েছে জগদম্বা মন্দির, এবার আমরা সেদিকে যাচ্ছি। এই জগদম্বা মন্দিরের বিশেষত্ব হচ্ছে যে একমাত্র নবরাত্রির সময় এই মন্দির খোলা হয় এবং এই মন্দিরের ভিতরে যে দেবী মূর্তি আছে তাকে পুজো করা হয়। এবং এই দুই মন্দিরের মাঝে দেখুন এরকম একটা ছোট মন্দির রয়েছে যেখানে সিংহের সাথে একজনের ফাইট করার দৃশ্যকে বর্ণনা করা হয়েছে। তৎকালীন রাজাদের পরাক্রম দেখানোর জন্য এই মূর্তিটি এখানে প্রতিষ্ঠা করা হয়েছে। এই জগদম্বা মন্দির কিন্তু প্রথমে বিষ্ণুর মন্দির হিসাবে পূজিত হতো এবং 1000 থেকে 1025 খ্রিস্টাব্দে এই মন্দির নির্মাণ করা হয়েছিল। তবে কয়েকশো বছর পর ছতরপুরের মহারাজ এখানে এই দেবী জগদম্বার মূর্তিটি প্রতিষ্ঠা করেন এবং তারপর থেকে এই মন্দিরটি দেবী জগদম্বা মন্দির হিসাবে এখানে প্রতিষ্ঠিত রয়েছে। প্রত্যেক বছর নবরাত্রিতে এই মন্দিরে ধুমধাম করে পুজো করা হয় এবং একমাত্র সেই সময়ই এই মন্দির খোলা হয়। এই মন্দিরের মধ্যেও অপরূপ শিল্প ভাস্কর্য রয়েছে। এই খাজুরাহ মন্দির নির্মাণের যে ইতিহাস রয়েছে তার সাথে কিন্তু পৌরাণিক কাহিনীরও কিছু যোগসূত্র রয়েছে। মনে করা হয় যে একটা সময় কাশীর এক পণ্ডিতের কন্যা হেমবতী অপূর্ব সুন্দরী ছিলেন এবং তিনি একদিন একটি পুকুরে স্নান করছিলেন। সেই সময় তার রূপ দেখে মোহিত হয়ে চন্দ্রদেব তাকে অপহরণ করে নিয়ে যান এবং তারপর তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু হেমবতী এতে প্রচণ্ড অপমানিত বোধ করেন এবং চন্দ্রদেবের উপর অত্যন্ত রুষ্ট হন এবং চন্দ্রদেব তার ভুল বুঝতে পেরে তখন উনি হেমবতীকে বলেন যে ঠিক আছে, তোমার এই যে পুত্র সন্তান জন্ম নিচ্ছে এ হবে দোর্দণ্ড প্রতাপ, ভীষণ শক্তিশালী একজন রাজা, এবং ও যখন বড় হয়ে একটি মহাযজ্ঞ করবে তখন এই পাপের প্রায়শ্চিত্ত হবে। তো সেই কথা অনুযায়ী সেই ছেলে অনেক বড় হয়, দেখা যায় যে সে সত্যিই তার বাবার মতো মানে চন্দ্রদেবের মতোই শক্তিশালী হয় এবং তারপর যখন সে এই চান্দেলা রাজবংশের রাজা হয় সে তার মায়ের পরামর্শ অনুযায়ী একটি মহাযজ্ঞ করেন এবং তারপর তার সেই পাপের প্রায়শ্চিত্ত হয় এবং তিনি এই চত্বরে প্রায় 85টি মন্দির নির্মাণ করেন এবং চন্দ্রদেবকে যে হেমবতী যে তাকে অভিশাপ দিয়েছিলেন সেই অভিশাপ থেকে চন্দ্রদেব মুক্তি পান। দাঁড়িয়ে আছি এই চত্বরের একমাত্র সূর্য মন্দিরের সামনে। এই মন্দিরটির নাম চিত্রগুপ্ত মন্দির। যদিও এর ভেতরে সূর্যদেব আরাধ্য হন, তবে এইখানে সূর্যদেবের সঙ্গে চিত্রগুপ্তেরও মূর্তি থাকায় ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদজি যখন প্রথম এখানে এসেছিলেন উনি বলেছিলেন যে চিত্রগুপ্তকে তো আমরা সবসময় যমের সাথেই দেখতে পাই, এখানে যেহেতু সূর্যদেবের সাথে চিত্রগুপ্ত রয়েছে তাই এই মন্দিরের নাম চিত্রগুপ্ত মন্দির রাখা হোক, এবং ওনার সেই ধারণাকে বা ভাবনাকে সম্মান জানাতেই এই মন্দিরের নাম রাখা হয়েছে চিত্রগুপ্ত মন্দির। এর মধ্যে 7 ফুট উঁচু একটি সূর্যদেবের মূর্তি রয়েছে যেটি ঘোড়ায় 7টি ঘোড়া টেনে নিয়ে যাচ্ছে। বাইরে থেকে মন্দিরটি এরকম দেখতে। আমরা বাঁ দিক দিয়ে পরিক্রমণ করছি। প্রথম কান্দারিয়া মন্দির জগদম্বা মন্দিরের পরেই রয়েছে এই চিত্রগুপ্ত মন্দিরটি। গর্ভগৃহে ভগবান সূর্যদেবের ডান পাশে রয়েছে চিত্রগুপ্তের 4 ফুট 10 ইঞ্চি লম্বা একটি মূর্তি। এখানে ভগবান সূর্যদেবের মুখে রয়েছে এক আলাদা প্রশান্তি, আর তার গায়ের অলঙ্করণের যে সূক্ষ্ম কারুকার্য তা প্রতি মুহূর্তে আপনাকে মোহিত এবং বিস্মিত করবে। যদিও এখানে চিত্রগুপ্তের মাথাটি নেই, সেটিকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তবে তার হাতের কলম দেখে তাকে কিন্তু শনাক্ত করা যায়। সূর্যদেবের পদযুগলের ঠিক মাঝ বরাবর নিচের দিকে রয়েছে 7খানি ঘোড়ার এই রকম মূর্তি, যা দেখলে মনে হয় ঘোড়ায় টানা রথ। এইখানে রয়েছে মন্দির গাত্রে বিষ্ণুর বরাহ অবতারের ছবি, মূর্তি আর কি। বিষ্ণুর মানে মুখের কাছে দেবী ভগবতী আর পায়ের কাছে এই দিকে যেগুলো আছে এইখানে দেবী লক্ষ্মী আছে, এইখানে সাপের ফনা আছে, এই জায়গাটায় শেষনাগ রয়েছে। এই হচ্ছে বিষ্ণুর বরাহ অবতার।
মন্দির গাত্রে সূর্য রমণীদের ভাস্কর্য আছে। এই সূর্য মন্দিরের দক্ষিণ দেয়ালে বিষ্ণুর 11 মাথার मूर्ति देखा जाए। ब्रह्मा की पहचान कैसे करें? हाँ 3 हेड। अच्छा अच्छा हाँ। 4 हेड होता है, एक पीछे होगा बैक साइड। ठीक है। जो ये गौमुख है हाँ। ये अष्टवसु है। अच्छा। नंदी नहीं है। हाँ। नंदी का कोई मीनिंग नहीं है कि घोड़े के ऊपर लगाया जाए। थोड़ा इधर एक चीज और दिखा दो। 11 हेडेड विष्णु। इसके लेग्स पे देखिए स्कॉर्पियन बना हुआ है, बिच्छू बना है। नजर गया। एक के पेट पे स्कॉर्पियन होता है, जिसके पेट पे स्कॉर्पियन होता है वो भूख का हिंगर होता है, उसको बोलते हैं माता चामुंडा। अच्छा। जो ब्लड का सेवन करती है। जिसके लेग्स पे स्कॉर्पियन होता है ये काम का पॉइजन होता है, सेक्स डिजायर। अच्छा। इसका मीनिंग ये है कि काम के पॉइजन के सामने स्कॉर्पियन का जो पॉइजन है वो कुछ क्षण के लिए नहीं। ठीक है। इसके बाद ये देखिए इधर ये बॉल खेल रही है, इसके हाथ पे बॉलिंग। इसके खड़े होने का स्टाइल देखिए। এটা সাউথে খুব ইম্পর্টেন্ট ব্যাপার, যে কোনো শুভ কাজে এই কীর্তিমুখ আঁকা হয়। এই যে মূর্তি আছে দুটো, একজন তার পা থেকে কাঁটা, মহিলা আর কি, পা থেকে কাঁটা বের করছে, আর বাঁ দিকের মহিলা পায়ে তার ওই ঘুঙরু পড়ছে, মানে তখনকার মহিলাদের জীবনচর্যা। আর ওই উপরে উল্টো দিকে উপরে মহিলা চিঠি লিখছে, মানে তখনকার নারীরা যে শিক্ষিত ছিলেন তার পরিচয়। এখানে মন্দির গাত্রে যে কারুকার্যগুলি রয়েছে তার ডিটেইলিংগুলো শুধু একবার দেখাতে চাই কাছ থেকে। এখানে একটি নারী মূর্তি দেখতে পাচ্ছেন, এই নারী মূর্তিটার পায়ে কিছু বিঁধে গেছে, সে পা থেকে সেই জিনিসটা বার করছে হাত দিয়ে। এইখানে একটা মূর্তি, তার মাথাটা ভেঙে গেছে কিন্তু সে মৃদঙ্গ বাজাচ্ছে, বোঝা যাচ্ছে। তার গলায় একটা সরু পুঁথির হার রয়েছে, সেটা বুঝতে পারছেন। এইখানে একটা নারী পুরুষের মূর্তি রয়েছে প্রেমরত অবস্থায়। এখানে পরপর বেশ কয়েকটি এরকম মূর্তি রয়েছে পুরো দেওয়াল গাত্র জুড়ে একদম এই দেওয়ালের, এবং প্রত্যেকটা মূর্তি কিন্তু এক একটা থেকে আলাদা, কোনোটার সাথে কোনোটির কোনো মিল নেই। এইখানে যে মূর্তিটি রয়েছে এটি ভীষণ সিগনিফিক্যান্ট। এই যে মূর্তি যতদূর সম্ভব এটা সূর্যদেবের মূর্তি, কারণ এর পায়ের কাছে 7টা হাতি রয়েছে, ছোট ছোট 7টা হাতি এখানে রয়েছে, দুদিকে দুটো চক্র রয়েছে, আবার পুরো সিংহাসনের মধ্যে সেই দেবতা অধিষ্ঠিত, দুদিকে ঘোড়া রয়েছে, আবার ঘোড়ার নিচে হাতি রয়েছে। তো এই রকম সম্পূর্ণ একটি সিংহাসন, এবং তার পিছনে নারী মূর্তি রয়েছে যেগুলির মুখগুলো খানিকটা করে ভেঙে গেছে। এটা কিন্তু সম্পূর্ণটা এখানে ডিটেইলড একটা রয়েছে, মূর্তি রয়েছে, এবং এর গয়নাগুলো, অলংকারগুলো এখনও হাত দিলে পরিষ্কার বোঝা যাবে কতটা সূক্ষ্ম কারুকার্য, এবং দেহের যে একটা বস্ত্র পরিধান করা হয়েছে সব বস্ত্রের ডিজাইনটা পর্যন্ত এত সুন্দরভাবে বোঝা যাচ্ছে এখানে। যদিও চান্দেলা রাজবংশ এই মন্দিরগুলি প্রতিষ্ঠা করেছিলেন 950 থেকে 1050 খ্রিস্টাব্দের মধ্যে, কিন্তু তারপর সুলতানি আক্রমণেই হোক অথবা প্রাকৃতিক বিপর্যয়ের কারণেই হোক তারা কিন্তু এই অঞ্চল ছেড়ে চলে যায়, এবং তারপর এই এত বড় প্রাঙ্গণ, এই এত বড় চত্বর পুরোটাই কিন্তু লোকচক্ষুর অন্তরালে চলে যায়। কিছু কিছু জায়গায় জঙ্গল হয়ে যায়, কোনো কোনো মন্দির মাটির নিচে চাপা পড়ে যায়। এইভাবে বেশ কয়েকশো বছর যাওয়ার পরে 1838 সালে যখন ইংরেজ শাসন ভারতে এসেছে, সেই সময় স্যার ফ্রাঙ্কলিন, লর্ড কানিংহাম এবং তৎকালীন রাজা প্রতাপচন্দ্রের সহায়তায় এই মন্দিরগুলিকে আবার পুনরুদ্ধার করা হয়, এবং তারপর এইগুলিকে মানুষের সামনে উপস্থাপিত করা হয়। এরপরে 1958 সালে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে আসে এই মন্দিরগুলি। তারপর 1986 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পায় এই খাজুরাহো মন্দির প্রাঙ্গণ। পশ্চিমাঞ্চলীয় গোষ্ঠীর মধ্যে যতগুলি শিবের মন্দির রয়েছে তার মধ্যে সবচাইতে অন্যতম একটি মন্দির হলো এই বিশ্বনাথ মন্দির। কাশী বিশ্বনাথ মন্দিরের আদলে তৈরি এই বিশ্বনাথ মন্দির এখানে নির্মাণ করা হয়েছিল 1002 থেকে 1003 খ্রিস্টাব্দের মধ্যে। 89 ফুট লম্বা এবং 45 ফুট চওড়া এই মন্দিরের মধ্যে ভগবান শিবের লিঙ্গ রয়েছে, এবং এর দুদিকে দুটি মন্দির রয়েছে। পঞ্চায়তন শৈলীর মন্দিরে যেটা হয় যে চারিদিকে 5টা মন্দির থাকে, সবগুলোই ধ্বংস হয়ে গেছে, শুধুমাত্র উত্তর পূর্ব এবং দক্ষিণ পূর্ব দিকে দুটি মন্দির রয়েছে। এবং এই মন্দিরের আরও একটি বৈশিষ্ট্য হলো শুধুমাত্র এটি এমন একটি শিব মন্দির যার সামনে ভগবান নন্দীর একটি মন্দির রয়েছে, এবং নন্দী ভগবানকে
ভগবান শিবের দিকে মুখ করে বসে থাকতে দেখা যায়। ঠিক এই বিশ্বনাথ মন্দিরের পাশেই যে ছোট মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটি হলো পার্বতী মন্দির। এই মন্দিরের প্রবেশ পথে দুটি বড় বড় হাতি করে দেওয়া রয়েছে। যদিও এই হাতিটির সুঁড় ভেঙে গেছে এবং ওই হাতির সুঁড়টি রয়েছে, দাঁত ভেঙে গেছে, কিন্তু তার সত্ত্বেও হাতির গায়ের যে অলংকার এবং তার যে সুন্দর একটা গঠন শৈলী, সেটা কিন্তু সুন্দরভাবে বোঝা যাচ্ছে এইখানে। হাতির ওপরে এখানে মাহুত ছিল, কিন্তু তার মূর্তিটিও ভেঙে দেওয়া রয়েছে। এবার আমরা এর উপরে যাই। প্রথমে আমি নন্দী ভগবানের যে মন্দিরটি রয়েছে সেই মন্দির গাত্রের কাজগুলি দেখাতে চাই। এই মন্দির গাত্রে প্রায় 165টি হাতির মূর্তি রয়েছে এবং প্রত্যেকটি হাতির মুখ এবং তাদের সুরের যে প্রতিস্থাপন, সেটা কিন্তু এক একটার থেকে আলাদা। এবং এই যে হাতিগুলি দেখা যাচ্ছে, এখানে কিন্তু অনেক জায়গায় স্মাইলিং ফেসের হাতি রয়েছে, মানে হাতিকে হাসানো এবং সেটাকে মূর্তির মাধ্যমে পাথরে খোদাই করে তুলে ধরা, সেটা একটা অনন্য সৃষ্টি। এইখানে মন্দির গাত্রে কিন্তু একদিকে রয়েছে ভগবান শিবের এইরকম একটি মূর্তি, যার এক হাতে রয়েছে ত্রিশূল, এক হাতে রয়েছে সাপ বেরিয়ে রয়েছে এবং বেরি দিয়ে তার পায়ের কাছে দেখা যাচ্ছে বেশ কতগুলি প্রণম্য অবস্থায় দেবী মূর্তি বা মহিলা মূর্তি রয়েছে। ঠিক বিশ্বনাথ মন্দিরের উল্টো দিকে এখন আমি রয়েছি এই নন্দী ভগবানের যে মন্দির, সেই মন্দির প্রাঙ্গণে। সোজাসুজি এইখানে রয়েছে বিরাট বড় এই নন্দী ভগবানের মূর্তি, আর মূর্তির গায়ে যে কারুকার্যটা আছে সেটা আমি একবার দেখাতে চাই। এই ধরনের কারুকার্য দেখুন, কি অসাধারণ সুন্দর ডিটেলিং কাজগুলোর। এই রকম ধরনের কারুকাজ কিন্তু সাউথের দিকের মন্দিরগুলোতেও আমরা দেখতে পাই। আর এইখানে যেই নন্দী ভগবানের মূর্তি রয়েছে, দুর্ভাগ্যবশত এখানে যে শিংটা ছিল সেটা ভেঙে গেছে, এই যে দেখাই যাচ্ছে। আর একটা যে নন্দী ভগবানের পায়ের কাছে কোনো দেবী মূর্তি বা কোনো মহিলা মূর্তি ছিল, যার পায়ের নুপুরটি দেখা যাচ্ছে, ভূদেবীর মূর্তি ছিল যার পায়ের নুপুরটি দেখা যাচ্ছে, কিন্তু সেই মূর্তিটিও ভেঙে গেছে। এবং সবচেয়ে বড় কথা, এই পেডেস্টাল থেকে আর পুরো মূর্তিটি কিন্তু একটি পাথরের উপর খোদাই করা হয়েছে। এইটা ভাবলেই একটা মানে অদ্ভুত লাগে যে এত ভারী একটা পাথরকে কেটে এই রকম একটা মূর্তি তৈরি করা এবং সেটাকে এই জায়গায় প্রতিস্থাপন করা, এটা মানে সত্যি বিস্ময়কর। এখানে না দেখলে সামনে থেকে এটা বোঝা সম্ভব নয় যে কতটা ঠিক ওজন হবে। প্রসঙ্গত বলে রাখি, এর আগে আমরা যখন হাম্পিতে গিয়েছিলাম, হাম্পির বিজয় বিত্তলা টেম্পলের একেবারে সামনে আমরা দেখেছিলাম ঠিক এইরকম একটি নন্দী ভগবানের মূর্তি, এবং সেই মূর্তি কিন্তু আরও বড় ছিল। কিন্তু এইখানে এই যে এক পাথরের উপরে মূর্তি এই রকম জায়গায় প্রতিস্থাপন করা এবং তার সামনে থেকে এই বিশ্বনাথ মন্দির দর্শন, অনবদ্য অভিজ্ঞতা। নন্দী ভগবানের মন্দির থেকে এবার আমরা চলে যাচ্ছি সোজা এর উল্টো দিকে যে বিশ্বনাথের মন্দির রয়েছে, বাবা বিশ্বনাথের মন্দির দর্শনে। মহাদেবের মন্দির আসলে এটা, কিন্তু মহাদেবের নামেই বিশ্বনাথ নামকরণ করা হয়েছে এই মন্দিরটিকে। এর আগে বেনারসের কাশী বিশ্বনাথ মন্দির দর্শন করেছি, সেই মন্দির থেকেই অনুপ্রেরণা লাভ করে এই মন্দির তৈরি করা হয়েছে। প্রবেশের দুদিকে এইরকম পাথরের গায়ে খোদাই করে শিব স্তোত্র এবং বিষ্ণু স্তোত্র লেখা রয়েছে। বিশ্বনাথ মন্দিরের ভিতরে একটি নারী মূর্তির পিছন দিক থেকে অবয়বটাকে কিভাবে পাথরে তৈরি করা হয়েছে একবার দেখুন। যে চুলের স্টাইলটাকে বানিয়েছে, অ্যামেজিং। তার সাথে যে ড্রেসিং সেন্স, একদম স্বল্প পরিমাণ বস্ত্র রয়েছে তার শরীরে, সে পিছন দিক ফিরে রয়েছে এবং তার চুল, তার কানের যে ইয়ারিং সেই স্টাইল, চুলটা বাঁধার পরে সেখানে যে ফুল লাগানো রয়েছে সেটার স্টাইল, হাতে যে একটি বাজুবন্ধ রয়েছে সেটার যে স্টাইল, অনবদ্য। এবং তার দাঁড়ানোর যে ভঙ্গিমা, সেই ভঙ্গিমার মধ্যেও কিন্তু একটা আলাদা আবেদন রয়েছে, আলাদা একটা সৌন্দর্য, নারীত্ব ফুটে উঠেছে। এবং ঠিক তার নিচে সামনে থেকে সেই নারী মূর্তিকেই দেখানো হয়েছে। এখানে তার সমস্ত যে অর্নামেন্টসগুলো রয়েছে তার ডিটেইলিংগুলো দেখা যাচ্ছে। এখানে গলায় কিন্তু একাধিক হার রয়েছে, তার স্টাইল, তার সমস্ত কিছু মানে প্রত্যেকটা খুঁটিনাটি একদম বোঝা যাচ্ছে যে অলংকারগুলো ঠিক কীরকম ধরনের ছিল। এখানে কোমর বন্ধ রয়েছে, কোমর বন্ধ থেকে এইখানে যে
চলে আসছে, সেটা রয়েছে হাতের মধ্যে, তার কিছু একটা রয়েছে। এই দিকের হাতটা ভেঙে গেছে কিন্তু বাজু বন্ধ যেগুলো রয়েছে তার স্টাইলগুলো বোঝা যাচ্ছে। ইভেন মাথায় টিকলিও রয়েছে, টিকলিটার এই জায়গাটায় ডিজাইনটা বোঝা যাচ্ছে, এই সামনেটা ভেঙে গেছে। অপূর্ব অপূর্ব। এই বিশ্বনাথ মন্দিরের একেবারে পাশে এই মন্দির প্রাঙ্গণের মধ্যেই অবস্থিত এই পার্বতী মন্দির। এই যে ছোট ঘেরা জায়গাটাতে এই হলো পার্বতী মন্দির, একেবারে বিশ্বনাথ মন্দিরের পাশে। তবে এরও কিন্তু দারুণ সুন্দর একটি গঠনশৈলী রয়েছে। আমরা এখন রয়েছি প্রতাপেশ্বর মন্দিরের সামনে। ছতরপুরের রাজা প্রতাপ সিং এই মন্দির বানিয়েছিলেন এবং সেই জন্য ওনার নামেই এই মন্দিরের নামকরণ করা হয়েছে প্রতাপেশ্বর মন্দির। এই মন্দিরটিতে আর্কিওলজিস্টরা মনে করেন যে 3টি ধর্মের সমন্বয় করা হয়েছে। মন্দিরের একদম সামনে রয়েছে ইসলামিক স্ট্রাকচার, যেটা মুসলিম ধর্মকে প্রতিনিধিত্ব করছে। মাঝখানে রয়েছে প্যাগোডা স্টাইল, যেটা বুদ্ধ ধর্মকে প্রতিনিধিত্ব করছে, এবং তারপরে সবথেকে উঁচু যে চূড়াটা সেটি হিন্দু ধর্মের প্রতিনিধিত্ব করছে। কিন্তু এখানকার অনেক স্থানীয় মানুষেরা মনে করেন যে না, এই মন্দির 6টি ধর্মকে প্রতিনিধিত্ব করছে। তার কারণ মাঝখানের যে প্যাগোডা স্টাইল রয়েছে তার মাঝখানে যে ছোট্ট ত্রিকোণাকৃতি একটা শেপ রয়েছে লক্ষ্য করবেন, সেটি হচ্ছে খ্রিস্টান ধর্মের প্রতিনিধিত্ব করছে, চার্চের মতো। আর হিন্দু ধর্মের যে শিখরটা রয়েছে তার মাঝখানে একটি অর্ধচন্দ্রাকৃতি দরজা রয়েছে, যেটা গুরুদুয়ারার একটি প্রতিফলন ঘটেছে বলে মনে করা হচ্ছে। এবং তার ঠিক দুপাশে যে পদ্মের আকৃতি রয়েছে মাথায়, সেটা জৈন মন্দিরের প্রতিনিধিত্ব করছে। তো অ্যাকচুয়ালি এই মন্দিরটা সর্বধর্ম সমন্বয়ের প্রতীক হিসাবে এখানে রয়েছে। এবং যেহেতু রাজা প্রতাপেশ্বর ভগবান শিবের ভক্ত ছিলেন, সেজন্য এই মন্দিরের মধ্যে শিবলিঙ্গ এবং নন্দী ভগবানের মূর্তি রয়েছে। প্রতাপেশ্বর মন্দিরের একদম সামনে যে ইসলামিক শৈলীটা রয়েছে তার নিচেই রয়েছে গর্ভগৃহে যাওয়ার প্রবেশ পথ। এইখানে কিন্তু এই মন্দির 3টি ভাগে বিভক্ত, অর্ধমণ্ডপ, মূল মণ্ডপ এবং তারপরেই গর্ভগৃহ। সেই পুরানো কালের যে রং, সেই রং কিন্তু এখনো পর্যন্ত বিদ্যমান রয়েছে এইখানে। এই মন্দিরের মধ্যে প্রবেশ করলে গর্ভগৃহের আগেই রয়েছে নন্দী ভগবানের একটি ছোট মূর্তি, আর মূল গর্ভগৃহে রয়েছে একটি কালো পাথরের শিবলিঙ্গ এবং তার উল্টো দিকে আরেকটি ছোট নন্দী ভগবানের মূর্তি। এখন দাঁড়িয়ে আছি পশ্চিমাঞ্চলীয় গ্রুপের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সর্বশেষ মন্দির লক্ষণ মন্দিরে। নাম শুনে মনে হতে পারে শ্রী রামচন্দ্রের ভাই লক্ষণের সাথে এই মন্দিরের সম্পর্ক আছে, তা কিন্তু নয়। রাজা লক্ষণ দেব এই মন্দিরটি বানিয়েছিলেন, সেই জন্য এই মন্দিরের নাম লক্ষণ মন্দির। আসলে এই মন্দিরে বিষ্ণুর উপাসনা করা হয়। অন্যান্য মন্দির গাত্রের মতো এই মন্দির গাত্রেও রয়েছে অপূর্ব সুন্দর কারুকার্য। তবে এইখানে কিন্তু আমি হাতি এবং ঘোড়া এই দুটির অনেক বেশি দেখতে পাচ্ছি। এবং আমার মনে হয় যে এই জায়গায় যে মন্দির বলা হয়েছে সেটা কিন্তু এবং ঘোড়ার পিঠে চেপে পুরো সৈন্যদল যুদ্ধক্ষেত্রে যেতেন এবং তারা যেভাবে যুদ্ধ করতেন সেই সমস্ত কাহিনীকে বর্ণনা করা হয়েছে এই লক্ষণ মন্দিরের গায়ে। পঞ্চায়তন শৈলীর এই সন্ধ্যার মন্দিরে প্রবেশের আগে এখানে হাতির শুঁড়কে কীরকম সূক্ষ্ম কারুকার্যে বর্ণনা করা হয়েছে একবার দেখুন। এই যে আমরা অর্ধমণ্ডপ এবং মণ্ডপ ছাড়িয়ে মহামণ্ডপের দিকে প্রবেশ করতে যাব, ঠিক সেই সময়ে এই হাতির শুঁড় এবং তারপর এই হলো সিলিংয়ের কাজ অনবদ্য। এখানেও কিন্তু প্রবেশ পথে ওং নমো বাসুদেবায় বিষ্ণুর স্তোত্র লেখা রয়েছে। এখানেও রয়েছে সেই ন্যাচারাল লাইটের খেলা। মহামণ্ডপ থেকে দেখা যাচ্ছে দণ্ডায়মান বিষ্ণুকে গর্ভগৃহে। তবে এখানে কিন্তু প্রত্যেকটি মন্দির একে অপরের চেয়ে আলাদা। প্রত্যেকটি মন্দিরের রয়েছে আলাদা আলাদা তাৎপর্য এবং বৈশিষ্ট্য। এই মন্দির গাত্রের ভিতরেই রয়েছে নৃসিংহ অবতারের এরকম মূর্তি। ঠিক বিষ্ণুর যে মূর্তিটা রয়েছে তার পিছন দিকের দেওয়ালে রয়েছে এই নৃসিংহ মূর্তিটি। আর এখানে একটি অদ্ভুত জিনিস দেখলাম, সেটি হচ্ছে এই পাথরের মই। এইখানে এটা পার্মানেন্টলি রাখা রয়েছে, সরানো যাবে বলে তো মনে হচ্ছে না, কিন্তু এই রকমভাবে মইটা রাখা রয়েছে। এর উপরে উঠে সম্ভবত
এই মূর্তিগুলিকে তৈরি করার কাজ করা হতো। এই মন্দিরের বিশেষ আকর্ষণ হলো মন্দির গাত্রের বাইরে রয়েছে এরকম প্রচুর স্মাইলিং হাতি। হাতিকে যে এভাবে হাসানো যায় শিল্পের মাধ্যমে, পাথরে খোদাই করে হাতির হাসিকে, তার এক্সপ্রেশনকে, তার বিভিন্ন ভাবকে ফুটিয়ে তোলা যায়, এটা এই খাজুরাহো মন্দিরেই একমাত্র বোধহয় সম্ভব। বিষ্ণু মন্দিরের একেবারে উল্টো দিকে রয়েছে এই লক্ষ্মী মন্দির। আমি দাঁড়িয়ে আছি লক্ষ্মী মন্দিরের সামনে। এটিকেও বিষ্ণু মন্দিরেরই একটি অংশ বলে মনে করা হয়। আর এই লক্ষ্মী মন্দিরের ঠিক পাশে রয়েছে বরাহ মন্দির। এখন আমরা চলে এসেছি বরাহ মন্দিরে। বিষ্ণুর তৃতীয় অবতার আমরা জানি এই বরাহদেব, এবং এইখানে কিন্তু অভূতপূর্ব অসম্ভবভাবে একটি বরাহ মূর্তিকে প্রতিস্থাপিত করা রয়েছে। এর আগে নন্দীকে দেখে আমি অবাক হয়ে গেছিলাম, কিন্তু আমার বিস্ময় তখনও বাকি ছিল। এই বরাহদেবকে সামনে থেকে দেখে আমি বিস্ময়ে বাকরুদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা। এত বড় একটা বরাহ রয়েছে, এক পাথরের, পুরো পেডেস্টাল থেকে মাথা অবধি এক পাথরের। তার গায়ে যে ছোট 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 কাজগুলো দেখতে পাচ্ছেন, সেগুলোকে যদি আমি ক্লোজে দেখাই বুঝতে পারবেন প্রত্যেকটি কিন্তু এক একটি নারী মূর্তি, দেবী মূর্তি, ডিভোটিদের মূর্তি। এরকম মূর্তি এই বরাহের গায়ে প্রায় 674টি রয়েছে। এবং এটার এত গ্লেজ এই বরাহর মূর্তিটির দেখলে কখনোই মনে হবে না যে এটা পাথরের, মনে হবে কোনো মেটালের তৈরি। আসলে এই যে চকচকে ভাবটা এসেছে সেটা কিন্তু শুয়োরের চামড়া দিয়ে এই পাথরটিকে পালিশ করা হয়েছে, এবং পালিশ করার ফলে এই যে চকচকে গ্লেজিনেসটা এসেছে। এইখানে যে লেজের অংশ সেটা অনেকটা ভেঙে দেওয়া হয়েছে, দেখতে পারবেন। বরাহের পায়ের মাঝখান থেকে একটা মোটা সাপ চলে গেছে, সাপে এখানে ফনা ছিল, ফনাটি ভেঙে দেওয়া হয়েছে। এইখানে দুটো পা রয়েছে, এই দুটি হচ্ছে ভূদেবীর পা। পায়ের সুন্দর নুপুরগুলি রয়েছে, শুধু নুপুরের পায়ের অংশটি অবশিষ্ট রয়েছে, এখানে আঙুলও কিছুটা ক্ষয়প্রাপ্ত হয়েছে। আর এইখানে একজন ডিভোটির মূর্তি ছিল, যেটি বরাহের দিকে তাকিয়ে প্রণামরত অবস্থায় ছিল, সেটিও মিসিং, সেটিও ভেঙে দেওয়া হয়েছে। মোটামুটি এই পুরো পেডেস্টাল থেকে আর পুরো এই মূর্তিটা এত বিরাট, এটার ওজন যে কত হবে আর কিভাবে যে এটা এইখানে এইভাবে তৈরি করা হয়েছে আমি তো ভেবে পাচ্ছি না। মিনিমাম 10 টন তো হবেই, তার বেশি হবে বই কম হবে না। একদম সোজাসুজি লক্ষণ মন্দিরের দিকে মুখ করে রয়েছে, এবং মুখের কাছেও যদি দেখি, একদম মুখের কাছটাতে যদি দেখি, এখানেও কিন্তু দেবী মূর্তি রয়েছে। নাকের যে দুটো ফুটো করা হয়েছে তার মাঝখানে দেখুন কি অদ্ভুত সৃষ্টি, এবং মুখের যে ভাঁজ সেটি কিন্তু একদম স্পষ্ট, এবং কানের কাছে, এই মুখের এই কাছে, এইগুলোতেও কিন্তু সব ছোট 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 দেবী মূর্তি করা রয়েছে। আমাদের পশ্চিমাঞ্চলীয় গ্রুপের মন্দিরগুলি দর্শন শেষ হয়ে গেল। পিছনেই রয়েছে মাতঙ্গেশ্বর মন্দির, যেটিকে বলা হয় এই অঞ্চলের একটিমাত্র লিভিং টেম্পল, যেখানে প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত প্রত্যেক দিন নিত্য পুজো হয়, এবং প্রতিদিন সকাল 6টা থেকে রাত 10টা পর্যন্ত ওই মন্দির খোলা থাকে। আর এই সমস্ত মন্দিরগুলি খাজুরাহের অন্যান্য মন্দিরগুলি খোলা থাকে প্রত্যেক দিন সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। এক্সিট গেট থেকে বেরিয়ে পাশেই রয়েছে মাতঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার রাস্তা। ওই রাস্তা দিয়ে আমরা প্রবেশ করে প্রথমেই দেখছি সামনে রয়েছে এরকম একটি ভৈরব দেবের মূর্তি। এখানেও প্রত্যেক দিন পূজা হয়, ফুল বেলপাতা রয়েছে। আর ঠিক এর পাশের এই রাস্তা দিয়ে এখন আমরা যাচ্ছি মাতঙ্গেশ্বর মন্দিরের দিকে। আচ্ছা, আমার পিছনে লক্ষণ মন্দির, পাশে এই যে বাউন্ডারি ওয়ালটা রয়েছে, ওদিক দিয়ে ঘুরে আমরা চলে এলাম এই মাতঙ্গেশ্বর মন্দিরের একেবারে সামনে। এই মন্দিরেরও রয়েছে কিন্তু একটা দারুণ সুন্দর ইতিহাস। মনে করা হয় মহাদেব, দেবাদিদেব মহাদেব নিজে যুধিষ্ঠিরের সত্য বচন এবং ওনার জীবনচর্চার প্রতি সন্তুষ্ট হয়ে ওনাকে একটি মার্কণ্ড মণি দান করেছিলেন, এবং যুধিষ্ঠির সেই মার্কণ্ড মণিটি দিয়েছিলেন মাতঙ্গ ঋষির হাতে রাখার জন্য, এবং মাতঙ্গ ঋষি সেটিকে আবার হস্তান্তরিত করেন রাজা হর্ষবর্ধনের হাতে। হর্ষবর্ধন সেই মার্কণ্ড মণিটি এইখানে এই জমিতে প্রথিত করেন, এবং তারপর সেই মার্কণ্ড মণিটি স্বয়ম্ভূ শিবলিঙ্গ হিসাবে এইখানে মাতঙ্গেশ্বর মন্দিরের স্থানে বেড়ে ওঠে, এবং মনে করা হয় যে সেই মণিটি ওপরের দিকে যতখানি বাড়ছে নিচের দিকেও ততখানি বাড়ছে। তাই এই যে শিবলিঙ্গটি এখানে রয়েছে
তার যে উচ্চতা, ভূপৃষ্ঠের ওপরে তার উচ্চতা হলো 9 ফুট, আবার ভূপৃষ্ঠ থেকে নিচেও তার উচ্চতা রয়েছে 9 ফুট। এবং প্রত্যেক কার্তিক পূর্ণিমায় কিন্তু এই শিবলিঙ্গটি আস্তে আস্তে বাড়ছে এবং মনে করা হয় যে যেদিন এই শিবলিঙ্গটি বাড়তে বাড়তে ওপরের দিকে স্বর্গকে ছুঁয়ে নেবে এবং নিচের দিকে পাতাল লোককে স্পর্শ করবে, সেই দিন এই কলিযুগের অবসান হবে। এই প্রত্যেকটি মন্দিরে এই যে আমরা উঠছি, প্রতিটি মন্দিরের সিঁড়ি কিন্তু বেশ খাড়াই খাড়াই, এবং এইখানে আসার সেরা সময় হচ্ছে অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাস। গরমে ভুল করেও এখানে আসবেন না, একদম পারবেন না ঘুরতে, কারণ প্রচণ্ড গরম। আর এই যে মাতঙ্গেশ্বর শিব মন্দির, এই শিবলিঙ্গটি হচ্ছে মধ্যপ্রদেশের দ্বিতীয় উচ্চতম শিবলিঙ্গ। আর এই শিবলিঙ্গের গর্ভগৃহে এখন আমরা প্রবেশ করলাম। ওয়েস্টার্ন গ্রুপের সবকটা মন্দির দেখা কমপ্লিট। এখন এসেছি একটু লাঞ্চ সারতে। একদম এন্ট্রি গেটের উল্টো দিকেই ছিল একটা ভালো রেস্টুরেন্ট, ভেজ রেস্টুরেন্ট, বদ্রি শেট। এন্ট্রি গেটে আমাদের আসতে হয়েছিল ওই স্ট্যান্ডটা নেওয়ার জন্য। তো এখানেই ঢুকে পড়েছি, নিয়ে নিয়েছি ভেজ চাউমিন। ভাত রুটি আর খেতে ইচ্ছা করছে না। এটা 150 টাকা দাম। বেশ ভালো। ঝটপট লাঞ্চ করে নিই, এরপরে লাঞ্চ সেরে নিই আমরা ইস্টার্ন আর সাউদার্ন গ্রুপের মন্দিরগুলো দেখতে যাব। পূর্ব এবং দক্ষিণ গোষ্ঠীর মন্দিরগুলি দর্শনের জন্য এখান থেকেই আমরা একটি অটো করে নিয়েছিলাম। এই সবকটি মন্দির দর্শনের জন্য একটা অটো বুক করে নেওয়াই শ্রেয় হবে। এখন আমরা এসেছি সাদার্ন গ্রুপের মন্দিরগুলি দর্শন করতে, এবং এই মন্দিরের মধ্যে সর্বপ্রথম আমরা যেখানে এসেছি এটি হলো চতুর্ভুজ মন্দির। এই মন্দিরটি জাতকর গ্রামের প্রায় আধা কিলোমিটার দক্ষিণে অবস্থিত। এটি একমাত্র মন্দির এই সম্পূর্ণ সবকটি মন্দির গ্রুপের যেখানে কোনো মিথুন মূর্তি নেই, এবং এই মন্দিরের গায়ে আপনি দেখতে পারবেন সবথেকে কম কারুকার্য রয়েছে। তবে এই মন্দিরের বিশেষ বৈশিষ্ট্য হলো এখানে যে দেবতা রয়েছে সে দেবতার 3টি মুখ রয়েছে, সেটা ভেতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এই মন্দিরের গর্ভগৃহে গঙ্গা এবং যমুনা দেবীর মাঝখানে রয়েছেন বিষ্ণুর ত্রিভঙ্গ এই মূর্তিটি। অপূর্ব সুন্দর গর্ভগৃহের এই মূর্তিটি। এই যে মূর্তিটি দেখা যাচ্ছে এটি হলো ভগবানের ত্রিভঙ্গ মূর্তি, এবং এই একটি মূর্তির মধ্যেই 3টি ভগবান বিরাজমান। কিভাবে? পায়ের কাছে লক্ষ্য করুন, এই পাটা হচ্ছে ভগবান কৃষ্ণের, কারণ পায়ে তিনি পায়েল পরে আছেন, এবং পায়ের নিচে ওই যে পিছনের পাটা রয়েছে ওখানে পদ্ম ফুল রয়েছে। তো এই পোর্শনটা ভগবান কৃষ্ণের। বডির পোর্শন যেটা আছে, এই বডিটা এটা হলো ভগবান বিষ্ণুর, কারণ 4 হাত রয়েছে, এক হাতে শঙ্খ রয়েছে। এই হলো ভগবান বিষ্ণুর শরীর, এবং মুখ যেটা রয়েছে মাথার পোর্শন সেটি হলো ভগবান শিবের, কারণ এখানে শিবের মাথায় এই যে দুপারে দুটো কার্ভিং রয়েছে, মাথা থেকে গঙ্গা বয়ে যাচ্ছে। এই যে এই জায়গাটাতে গঙ্গা বয়ে যাচ্ছে দুদিক দিয়ে। তার মাঝখানে ঠিক দুটো চোখের মাঝখানে বরাবর ওপরের দিকে তাকালে দেখতে পারবেন একটা ফুল মুন রয়েছে, চাঁদ। শিবের মাথায় চাঁদ থাকে, কিন্তু যেহেতু এটা তান্ত্রিক মূর্তি তাই এখানে ফুল মুন রয়েছে, আর শিব এখানে ধ্যানরত অবস্থায় রয়েছেন, তাই চোখ বন্ধ রয়েছে। এই হলো মহাদেব, বিষ্ণু এবং কৃষ্ণের ত্রিভঙ্গ মূর্তি। এখানে উপরে ওই যে মাঝখানে ওটা অর্ধনারীশ্বর। देख रहे हैं ऐसा बहुत बड़ा बड़ा चट्टान है वहाँ पर रने फॉल में। हाँ, वो एशिया का सबसे बड़ा कैनियन है। वो अभी शाम को जो ब्यूटी होता है ना वो कभी नहीं मिलेगा आपको। এখন আমরা এসেছি সাদার্ন গ্রুপের আরও একটি মন্দিরে। ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত দুলহাদেও মন্দির আমরা এখন দর্শন করছি। এই মন্দিরের মধ্যে ভগবান শিবের একটি মূর্তি রয়েছে, এবং এই মূর্তিটি এই মন্দিরের সবথেকে অনন্য জিনিস, কারণ এই মূর্তিটিকে দেখলে মনে হয় এটি তার ভিত্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আকাশের দিকে উড়ে যেতে চাইছে। इसके अंदर 11 शिवलिंग है। शिवलिंग के अंदर शिवलिंग, हाँ, छोटे छोटे आकार में देखेंगे आप, चावल के बराबर के आकार की, उसमें 11 लाइनें हैं।
तो 1101 আপনাদেরকে প্রথমেই বলেছিলাম যে এখানে রয়েছে 3টি জৈন মন্দির। তো এখন এসছি এই জৈন মন্দির দর্শন করতে। এটি হচ্ছে জৈন মন্দিরের মূল প্রবেশদ্বার। এখানে 3টি জৈন মন্দির রয়েছে, শান্তিনাথ মন্দির, পরেশনাথ মন্দির এবং আদিনাথ মন্দির। একই প্রাঙ্গণে একই মন্দির চত্বরে পরপর 3টি মন্দির দর্শন করে তারপরে এখান থেকে আমরা বেরোবো। বামন মন্দির অর্থাৎ বিষ্ণু দেবতার বামন অবতারের যে মন্দির, সেই বামন মন্দির। এই মন্দিরটিকে যে একসময় আগুনে পুড়িয়ে ধ্বংস করে দেবার চেষ্টা করা হয়েছিল, মন্দির গাত্রের সেই পোড়া দাগ তার প্রমাণ এখনো বহন করে চলেছে। জবারি মন্দির, এটাও বিষ্ণু দেবতার একটি মন্দির। জবারি মন্দিরের ভিতর আমরা এখন চলে এসেছি এই ইস্টার্ন গ্রুপের এবং আজকের আমাদের মন্দির পরিদর্শনের সর্বশেষ মন্দিরে, ব্রহ্মা মন্দিরে। যদিও ব্রহ্মার নামে কোনো মন্দির হওয়ার কথা নয়, কারণ ব্রহ্মার উপরে অভিশাপ ছিল যে তার নামে কোনো মন্দির প্রতিষ্ঠা হবে না কোনো দিন, তবুও এখানে এই খাজুরাহোতে ব্রহ্মার নামে এই একটিমাত্র মন্দির এখন সেই ব্রহ্মা মন্দির। ওয়েস্টার্ন গ্রুপের মন্দিরগুলি দেখবার পর ওখান থেকে বেরিয়ে আমরা ইস্টার্ন এবং সাউদার্ন গ্রুপের মন্দিরগুলি দেখবার জন্য একটি অটো ভাড়া করে নিয়েছিলাম। এই দাদার সাথে ঘুরে দেখলাম, আর তাতে আমাদের অটো ভাড়া পড়লো 300 টাকা। আর এই ব্রহ্মা মন্দির দর্শনের সাথে সাথে শেষ হলো আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো আমাদের আজকের খাজুরাহের গল্প? ভালো লাগলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দেবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন, শেয়ার করে নেবেন সকলের সাথে, আর অবশ্যই 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 সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্পিতানু ব্লগস অন ইউটিউব। প্রতি শনিবার ঠিক বিকেল 4:30 নতুন একটি করে ভিডিও নিয়ে আমরা থাকি আপনাদের অপেক্ষায়। তাই আমাদের সাথে থাকবেন, আমাদের পাশে থাকবেন, আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি মধ্যপ্রদেশ সিরিজের আরও একটি নতুন ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।